জাওয়ান ম্যানশনে সবচেয়ে বড় কক্ষটিতে সোফিয়া জাওয়ান একা বসে। দরজা বন্ধ, ভেতরে নীরবতা। সেই নীরবতা আছে, রকিং চেয়ারটা দুলে উঠছে কাঠের পুরনো শব্দ করে, ক্রিক ক্রিক। সোফিয়া বসে আছে সেই চেয়ারে, চুল খোলা, মুখে কোনো হাসি নেই। এখানে অভিনয়ের দরকার পড়ে না। এই ঘরটা একমাত্র জায়গা যেখানে সে নিজেকে সম্পূর্ণ হতে দেয়, ভাঙা, ভয়ঙ্কর, বিকৃত অথচ নির্ভুল। চেয়ারের দোলের সঙ্গে সঙ্গে তার চোখের সামনে ভেসে ওঠে সকালের দৃশ্যগুলো। প্রথম কাতারে আসে আরজে, নামটা মনে হতেই তার ঠোঁট শক্ত হয়ে আসে। রকি চেয়ার আরো একটুখানি জোরেই দুলে ওঠে। সে বিশ্বাস করতে পারছে না নিজের রক্ত আজ তার সামনে দাঁড়িয়ে শর্ত দিয়েছে। শর্ত, এই শব্দটাই তার ভেতরে নার্ভে ছুরি চালায়। সে চোখ বন্ধ করে। তার মনে পড়ে এই ম্যানশন, এই চেয়ার, এই ঘর, সবকিছু সে নিজে বানিয়েছে রক্ত দিয়ে, মানুষ ভেঙে। আর আজ এই সাম্রাজ্যের মাঝখানে দাঁড়িয়ে একটা মেয়ে তার সিদ্ধান্তে বাধা হয়ে দাঁড়িয়েছে। সানা এক মুহূর্ত চোখ খুলে নিজের তর্জনী দ্বারা কপাল ঘষে আবারও ভাবনা ডুব দিলেন। আরজিকে ছোটবেলা থেকেই তিনি একটা হিংস্র দানবে পরিণত করার জন্য চেষ্টার কোনো কমতি রাখেননি। তাহলে তার মধ্যে হৃদয় নামক জিনিসটা কোথা থেকে এসেছে? যদি হৃদয় না থাকে তাহলে ওই মেয়েটার জন্য এত মায়া কেন? না, ওনার কোনো ভুল হয়নি। টর্চার সেল, হার্ট ট্রেনিং, ড্রাগস থেকে শুরু করে সব কিছু ঠিকই ছিল। তার সাম্রাজ্যের সবচেয়ে ভয়ঙ্কর ও শক্তিশালী স্তম্ভ বানিয়েছে আরজেকে। এখন যদি আরজে তার বিরুদ্ধে চলে যায় কি হবে? ধ্বংস? না, আর ভাবতে পারছে না সে। হঠাৎ মধ্যে কাঠের দরজাটা ঠেলে প্রবেশ করলো মুসাব। লেডি, দুবাইয়ের উদ্দেশ্যে 2 শিপ মেয়ে পাঠানো হয়েছে, কিন্তু রাশিয়ান স্মাগলাররা আরজেকে ছাড়া ডিল ফাইনাল করতে চাইছে না। সোফিয়া চোখ খুলে তাকালো তার দিকে। আরজে কোথায়? সোফিয়ার প্রত্যুত্তরে নিজের মাথা আরেকটু নোয়ালো মুসাব। মুহূর্তেই সোফিয়া ধরে ফেলল, নিজের চোয়াল শক্ত করে বুলি ছুড়ল। আবারও আরজে ওই মেয়েটার সাথে? নিজের দাপিয়ে ওঠা মস্তিষ্কে মুহূর্তে লাগাম টানো সোফিয়া, কেননা সে হলো ঠান্ডা মস্তিষ্কের প্যাস্টিক। তার মতে রাগ আর দুর্বলতা মানুষের ধ্বংসের কারণ। সে সানার ব্যাপারে অলরেডি ভেবে রেখেছে। যদি কথায় মানে তো ভালো, না হলে অন্য রাস্তা দেখে নিতে হবে। 1 ন্যানো সেকেন্ডও অতিবাহিত করবে না। তারপর পাশে থাকা ব্যাগ থেকে একটা ছবি বের করে টেবিলের উপর রাখলো। মুসাব, তুমি নিজ হাতে ওকে কবর দিয়েছিলে তাই না? ছবিটা দেখতেই মুসাবের মুখে সূক্ষ্ম ঘামের রেখা দেখা দিল। জি লেডি। ওকে, তো আর যে নিজ হাতে মেরেছিল কেন? ছবিটা দেখতেই মুসাবের মুখে সূক্ষ্ম ঘামের রেখা দেখা গেল। নিজের জিহ্বা খসে প্রশ্নখানা বের করতে গিয়েও মুসাব যেন থেমে গেল। কেননা সোফিয়ার প্রশ্ন একদম পছন্দ করে না, কিন্তু সামনের মানবী দৃঢ় চিত্তে বলে, ওই মাস্টারের চোখ জোড়া নীল, আর ওরও আরো ভালো করে খোঁজ লাগাও। এই মাস্টারের সাথে সারহাদ চৌধুরীর ওপর নজর রাখো। লেডি, কোথাও ওই মাফিয়া কিং ব্ল্যাক হান্টার এই মাস্টার নয় তো? সোফিয়া সামান্য কপাল কুঞ্চিত করে তাকালো, হাত মুষ্টিবদ্ধ, চোয়াল শক্ত করে থাকা ছবিটা ক্যান্সারে আগুনে ধরল। মুহূর্তেই ছবিটা দাও দাও করে আগুনে পুড়ে ছাই হয়ে গেল। অবজ্ঞায় পড়ে থাকা ছাইয়ের দিকে তাকে সোফিয়া বলে উঠছে, তাহলে আরেকবার সেই ভয়ঙ্কর রক্তের খেলায় মেতে উঠবে সোফিয়া, যার সূচনা 12 বছর আগে হয়েছিল। সকালের আলো জানালার ফাঁক গলে ঘরে ঢুকছে ধীরে ধীরে। রোদের সেই আলোতে অন্ধকার রাতের সব তীব্রতা যেন নরম হয়ে এসেছে। সানা চোখ মিলে তাকালো। প্রথমে সে বুঝতে পারেনি নিজের শরীরটা কেন এত উষ্ণ, কেন বুকের ওপর কারো নিঃশ্বাসের ছন্দ অনুভূত হচ্ছে। নাসার অন্ধে গহ্বরে প্রবেশ করছে কফি ওজের সাথে ভ্যানিলার করা স্মেল। তার মাথায় সবকিছু ক্যাচ করতে 2 মিনিট লাগলো। একে একে সব স্মৃতি স্পষ্ট এসে হাজির হলো, সাথে আর্যের করা কালকের কর্মকাণ্ডগুলো। তারপর নিজেকে ভালো করে পর্যবেক্ষণ করতে নজরে আসে আর্যে। সে তাকে জড়িয়ে ধরে বেঘরে ঘুমোচ্ছে। এক হাত সানার কোমরের চারপাশে শক্ত হয়ে আছে, অন্য হাতটা তার পিঠের মাঝ বরাবর। সানা নিঃশব্দে তাকের। সানা নড়তে গেলেই আর্যের হাত আরো শক্ত হলো। ঘুমের ঘড়ি কপাল কুঁচকে নিল। ওয়াইফি, একদম নড়বে না।
রমণী এক পলক ঘুমন্ত আর্যের দিকে নজর বুলিয়ে দুষ্ট হেসে তার বুকে জোরে কামড় বসিয়ে দিল। মুহূর্তে আর্যে ঘুম থেকে ধরফড়িয়ে উঠে বসে, রমণীর দিকে নিষ্পাপ দৃষ্টি আরোপ করে। এই ওয়াইফি, সাত সকালে এমন কামড়াকামড়ি শুরু করলে কেন? আচ্ছা একটা খেতেই এত কথা। আর কাল আপনি আমাকে কতগুলো দিয়েছেন? আর্যের ছোঁচ কামড়ে হেসে তার দিকে তাকালো। আচ্ছা, তো তোমার কিছু মিছু করতে মন চাইছে সেটা বলো। আপনার মাথায় কি সারাক্ষণ এসব গোবর ঘোরে? আর্যে আরো এক ধাপ তার দিকে এগিয়ে গেল। গোবর না ওয়াইফি, এগুলো সুচিন্তা, যেটা প্রতিটা বিবাহিত পুরুষের করা দরকার। সানা বিরক্তি চাহনি নিক্ষেপ করলো আর্যের দিকে। সে নিশ্চিত এই লোকের মাথায় তার 3-4টা ছিঁড়া আছে, আর না হয় গাঁজা খেয়ে এসেছে। কিছু মনে পড়তে কপালে ভাঁজ পেলে শুধল। এসব ছাড়েন। রিয়ানা বলেছে আপনি নাকি খোলস নিয়ে ঘুরছেন। হ্যাঁ, ঘুরি তো। তুমি খোলস ছাড়া দেখতে চাও? হ্যাঁ, দেখতেই চাই। আর্যের ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে নিজের শার্টের বুতামে হাত রেখে একটা একটা করে খুলতে শুরু করলো। এটা দেখে সানা চোখ কপালে। আপনি শার্টের বোতাম কেন খুলছেন? ওয়াইফি, তোমাকে খোলস ছাড়া দেখাচ্ছি। বড় ফ্যামিলি প্ল্যানিং শুরু করে বাংলাদেশের জনসংখ্যা বাড়াই, সুনাগরিকের দায়িত্ব পালন করি। বাক্যখানা শ্রবণ হতে সানা 2 হাত দূরে চলে গেল। আমি দেশের দায়িত্বশীল নাগরিক, এসব জৌরাগিরি করে না। জাউরা শব্দটা শ্রবণ হতে আর্যের মস্তিষ্ক থপ করে চলে উঠল। ওয়াইফি, কি নাম বললে তুমি? রমণী তড়ি ঘড়ি করে নিজেকে শুধরে নিল। জওয়ান বলেছি, জওয়ান। কান পরিষ্কার করে শুনুন, এই কান নিয়ে জনসংখ্যা বাড়বে না। জনসংখ্যা বাড়াতে কান লাগে নাকি? সানা প্রথমে বুঝলো না, পরে বুঝতে একটা বালিশ এনে আর্যের দিকে ছুঁড়ে ফেলার আগে আর্য এক হাতে বালিশটা ধরে টান দিয়ে সানাকে তার বুকের উপরে ফেলে দেয়। রমণীকে 2 হাতে শক্ত করে জাপড়ে ধরলো বুকের সাথে। সানা ওঠার চেষ্টা করতে আর্য তার কানের কাছে ফিসফিসালো। ওয়াইফি, জাস্ট 10 মিনিটে এভাবেই থাকো। একটু নড়চড় করলে নিশ্চিত আমার জনসংখ্যা বাড়ানোর মুড চলে আসবে। সানা মনে মনে সখানি গালি দিয়ে সেভাবেই থাকলো। গ্যারান্টি নেই কখন কি করে বসে এই লোক। 10 মিনিট যেতে আর্য তাকে সত্যি সত্যি ছেড়ে দিল। রুমের থেকে বের হওয়ার সময় সানাকে বলে গিয়েছে তারা একসাথে যাবে। যদি কোনো মতে সানা ওই 12 ভাতারের সাথে যাওয়ার চেষ্টা করে তাহলে এসপিকে ফ্ল্যাট সহ উড়িয়ে দিবে। আজ শুটিংয়ের প্রথম দিন, কিন্তু গল্পের শুরু নয়, শেষও নয়, মাঝখানে কিছু পার্ট শুট করা হবে। শুটিং স্টেজটা সাজানো হয়েছে পুরনো ঢাকার এক পরিত্যক্ত জমিদার বাড়ির আদলে। বিশাল ঘোলা উঠার চারিপাশে খসে পড়া দেয়ালের গায়ে শত বছরের জমে থাকা দাগ। লোহার লাইট স্ট্যান্ডগুলো দাঁড়িয়ে আছে নীরব প্রহরীর মতন, কেবল সাদা আলো ঢেলে দিচ্ছে দৃশ্যের উপর। মনিটরের সামনে দাঁড়িয়ে আছে টেকনিক্যাল চেপ। সারা দাঁড়িয়ে আছে মনিটরের ঠিক পেছনে, কালো শার্ট, হাতা গোটানো, চোখে সেই পরিচিত শীতল দৃষ্টি। আছে ইচ্ছে করে আর্যের সব বডি ডাবল ছড়িয়ে দিয়েছে। কোনো বিকল্প নেই, কোনো নিরাপদ দূরত্ব নেই। কিসিং সিনটা আজকেই করতেই হবে, সম্পূর্ণ নিখুঁত, বাস্তব। আর্যকে এই ব্যাপারে জানানো হয়েছে শুটিং সেটে আসার পর। এই নিয়ে সারাদের সাথে তার এক ধাপ বিতর্ক হয়েছিল। এক মুহূর্তে নীরবতা, তারপর সারাদের গলা গম্ভীর, নিয়ন্ত্রিত, ছুরি ধার দেওয়ার মতো ঝাঞ্ঝা। অ্যাকশন। ক্যামেরা চলতে শুরু করে। সেটের এক পাশে ঈশানী দাঁড়িয়ে, তার ঠোঁটের কোণে অদৃশ্য হাসি। সে মনে মনে ভীষণ খুশি। এই প্রথম সে আর্যকে কিস করবে, কিন্তু আর্যে তার চোখে কিচ্ছু নেই, না ক্যামেরা, না সংলাপ, না দৃশ্য। সে দাঁড়িয়ে আছে নিজের জায়গায়, চোয়া শক্ত করে, তাতে দাঁত চেপে, হাত দুটো মুষ্টিবদ্ধ, এতটাই শক্ত যে শিরাগুলো স্পষ্ট হয়ে উঠেছে। চোখ দুটো লালচে, রক্ত চক্ষু নিয়ে সে এক দৃষ্টিতে তাকে আছে সামনের ফ্রেমের বাইরে, কিন্তু তার দৃষ্টি ঠিকই কেন্দ্রে। সানা বসে আছে সারহাদের পাশের চেয়ারে। সারহাদ তার দিকে ঝুঁকে কিছু একটা বলছে। দুজনেই হেসে উঠছে। আর্যের বুকের ভেতর কোথাও কিছু একটা চেপে ধরে আছে। রাগে তার সারা শরীর কাঁপছে। ক্যামেরার সামনে সংলাপ আসছে, দৃশ্য চলছে, কিন্তু তার মাথার ভেতর একটা দৃশ্য বারবার ফিরে আসছে। সানার দিকে ঝুঁকে থাকা সারহাদ, আর সেই হাসি যা তার শিরায় রন্ধ্রে রন্ধ্রে আগুন ধরিয়ে দিচ্ছে। সারহাদ মনিটরের দিকে তাকিয়ে আছে, কিন্তু চোখের কোণে সে সব দেখছে। আর্যের শক্ত হয়ে থাকা শরীর, তার দৃষ্টির দিক, তার নীরব ক্ষোভ, তার ঠোঁটের কোণে খুব ক্ষীণ
প্রায় অদৃশ্য একটা হাসি খেলে যায়। সানার পেছনে এসপি দাঁড়িয়ে, সে এতক্ষণ আরজেকে লক্ষ্য করেনি, কিন্তু নজরে আসতে চোখ শুরু হইল। এই চাওড়া এভাবে ফুসছে কেন? দৃষ্টি অনুসরণ করে নজর থামে তার ভাইয়ের উপর। মুহূর্তেই মাথায় হাত চলে গেল, মনে মনে হা হুতাশ করে। এই যাওরা, আবার শুটিংয়েও কোন বন্দুক নিয়ে আসেনি তো? তাহলে আমার ওয়ান অ্যান্ড অনলি ব্রাদারের কি হবে? এখনো তো আমার ভাইয়ের বিয়েও হয়নি। কই ভেবেছিলাম ভাবির সাথে বসে আড্ডা দিব, আর হবে না বোধ হয়। অন্যদিকে সানা আরজের স্ক্রিপ্ট চেঞ্জ করা হয়েছে এই বিষয়ে সে অজ্ঞত। সে জানে আজ আরজের কোনো ফাইটিং সিন হবে, আর সে স্যুটের সব ড্রেস আগে রেডি করে রেখেছে। তাকে বলা হয়েছে এসব ইন্টিমেট সিন করার জন্য আরজে বডি ডাবল থাকবে। তাই রমণী নিশ্চিত মনে বসে আছে। পাশে সারহাত সানাকে স্ক্রিপ্টের একটা ফানি পার্ট বলছে, যেটা শুনে সানা নিজের হাসি আটকাতে পারছে না। সেটটা তখন নিঃশ্বাস আটকে রাখা এক জীবন্ত দেহের মতন, আলো স্থির, ক্যামেরা চলমান, সবাই নিজের নিজের জায়গায় জমে আছে। ঈশানী ফ্রেমে এগিয়ে আসে। স্ক্রিপ্ট অনুযায়ী এই সিনে তার ঠোঁটের কাছে যাওয়ার কথা আরজের। তার চোখে সে অপ্রত্যাশিত আত্মবিশ্বাস, ঠোঁটের কোণে প্রস্তুত হাসি, কিন্তু আরজে থামে না এক সেকেন্ড। ঠিক এক সেকেন্ড সে ঈশানীর পাশ কাটিয়ে যায়। কেউ বুঝে ওঠার আগে সে ঘুরে আসে অন্যদিকে। সবার চোখের সামনে, সেটার একেবারে মাঝখানে বসে থাকা সানার সামনে সময় যেন আচমকাই থেমে যায়। ক্যামেরা তখন রোল করছে, লাইট তখনও জ্বলছে, আর যে আকস্মিক কোনো আগমনী বার্তা ছাড়াই সে ঝুঁকে পড়ে রমণীর একেবারে কাছে। তার হাত সানার চেয়ারের পাশে গিয়ে থামে, আর তারপর সানার অধরে তার অধর। মুহূর্তে পুরো সেট নিঃশ্বাস নিতে ভুলে যায়। কেউ চিৎকার করে না, কেউ কাট বলে না, কেউ নড়াচড়া করে না। মুহূর্তেই এই দৃশ্য সারাদের মস্তিষ্কে তাপ করে প্রতিহিংসার আগুনই জ্বালিয়ে দেয়। হাত মুষ্টিবদ্ধ করে, ছোঁয়া শক্ত করে দাঁড়িয়ে পড়ে। এই সব কিছুর মাঝেও যে নির্বিকার চিত্তে মিটিমিটি করে হেসে চলেছে, সেটা আর কেউ না, এসপি। তারও সানার মতো সিরিয়াস মোমেন্টে হাসি আসে, তবে আজকে হাসি আসছে এই চাওড়া চেলাসে দেখে। আর যে কটকটির সাথে তার ভাইকে দেখেই যেই জ্বলে উঠেছে, এটা ভালো করেই ভালো মতোই বুঝতে পেরেছে সে। সাথে এইটা ভেবে খুশি লাগছে, যাক এই জাউরা তার ভাইকে মারেনি, তার মানে ভাবি নিশ্চিন্ত। জাওয়ান ম্যানশনের ভেতরে অস্বাভাবিকভাবে ভারী। ছাড়বাতির আলো ছাদ থেকে নেমে এলেও নাতাশার ঘরে অন্ধকারটা যেন আলোর চেয়েও ঘন। নাতাশা নিজের ঘরের ভেতর পায়চারি করছে, একবার জানলার কাছে যাচ্ছে তো আবার ঘুরে ফিরে আসছে দরজার দিকে। মখমলের পর্দাগুলো স্থির, কিন্তু তার বুকের ভেতরটা বাতাস ছুটে বেড়াচ্ছে। পায়ের শব্দে ঘরের কার্পেট দম বন্ধ করা নীরবতাকে বারবার ছিন্ন করছে। তার মাথার ভেতর একটা দৃশ্য ঘুরে ফিরে আসছে, সেই দিনের পার্কিং লজ। হঠাৎই জ্বলে ওঠা হেডলাইট, ইঞ্জিনের গর্জন, আর সেই মুহূর্তের ভয় যেটা এখনো তার শিরদাঁড়ায় জমে আছে। সাহেল মির্জাদের পাওয়ার কাজে লাগিয়ে ওই লোকটাকে খোঁজার বহু চেষ্টাও করেছে, বাট পায়নি। কোনো সিসিটিভির ফুটেজ পাওয়া যায়নি। সে এই মুহূর্তে ভাবছে এই সব তার বড় মাকে বলা উচিত হবে কিনা। এদিকে তার ড্যাড ফিরোজ জাওয়ানও দেশের বাহিরে। মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল, ড্যাড দেশে আসলে আমি ড্যাডকে সব বলবো। সবাই বাকরুদ্ধ। সেটের বাতাস হঠাৎই ভারী হয়ে উঠে, যেন আলো, ক্যামেরা, মানুষের ভিড় সবকিছু একসাথে চেপে ধরেছে সময়কে। আর যে সানার ঠোঁট থেকে সরে আসতেই যে নীরবতা নেমে আসে, সেটি আর নীরবতা থাকে না, তা হয়ে ওঠে অদৃশ্য বিস্ফোরণের পূর্ব লক্ষণ। সেই মুহূর্তে সারহাত নিজেকে আর আটকে রাখতে পারে না। তার পা দুটো আপনা আপনি এগিয়ে যায়। মাথার ভেতর কোনো কণ্ঠ যুক্তি দেয় না, সব যুক্তি পুড়ে ছাই হয়ে গেছে। তার চোখে আগুন, মুখে সেই বরফ ঠান্ডা মুখোশ নেই। আর সে আর্যের দিকে এগিয়ে আসে, একদম কাছাকাছি, এমনভাবে যেন পরের মুহূর্তেই রক্ত ঝরবে। পরিস্থিতি বুঝে ঠিক তখনই এজাজ সামনে এসে পড়ল। এজাজ জানে এই এক সেকেন্ড দেরি হলে সব শেষ। সে সারাদের বুকের সামনে হাত রেখে তাকে থামায়। দুজনের শরীরে ঘর্ষণ, বাতাস কেঁপে উঠছে। সারাদের পুরো শরীর রাগে থরথর করে কাঁপছে। তার মুষ্টিবদ্ধ করা হাত ধরে ফেলে এজাজ। সারাদের কানের কাছে কিছু স্বরে ফিসফিসালো, বস প্লিজ কুল ডাউন, চারিদিকে যাওয়াদের লোক। এই মুহূর্তে আপনাকে শান্ত থাকতে হবে, না হয় ম্যামের জন্য খুব প্রবলেম হয়ে যাবে।
সারাদের হাত কাঁপছে, আঙুলগুলো মুঠো হয়ে আছে, শিরাগুলো ফুলে উঠে চামড়ার নিচে দৌড়াচ্ছে। সে এক ঝটকায় নিজেকে ছাড়াতে চায়, কিন্তু এজাজ তাকে আঁকড়ে ধরে, শরীর দিয়ে না, ভয় দিয়ে। আর এজাজ জানে এখন সারাতকে ছাড়লে সে থামবে না। আর যে হাতে উঁচু পিঠ দিয়ে নিজের ঠোঁট মুছে রক্ত চক্ষু নিয়ে তাকায় সারাদের দিকে, তাকালো। তার চোখ রেখে ছোট করে বিজয়ের হাসি দিয়ে শান্ত স্বরে বাক্য ছড়ে। সো মিস্টার ডিরেক্টর, অ্যাকচুয়ালি আমি কোনোদিনও ইন্টিমেট সিন করিনি, তাই ভাবলাম আগে একবার প্র্যাকটিস করে নিই আমার দ্বারা হবে কিনা। যা বুঝলাম আমার দ্বারা এই সিন হবে না। তারপর নিজের ঘাড় কাত করে স্ট্যাচুর মতো বসে থাকা রমণীর দিকে তাকালো। অ্যান্ড হ্যাঁ মিস ডিজাইনার, আমার ড্রেস ফিটিং নিয়ে একটু প্রবলেম হচ্ছে, আপনি এসে দেখুন। মূর্তি সারা মতিভ্রম থেকে ছিটকে বাস্তবে ফিরে সে এটার অপেক্ষাই করছিল। এই অসভ্য লোকের অসভ্যতামির জন্যই যেই বড় ফাঁসাদে পড়েছে, এখন তাকে হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাই এখান থেকে পালাতে পারলে সেই বাঁচে। এখন তাকে কোনো ডাকাত ডাকলেও সে তার সাথে চলে যাবে নিশ্চিত। কিন্তু সে উঠে দাঁড়াতেই এখানে বাদশাদের সরহাদ। সে আকস্মিক সানার হাতের কবজি ধরে তাকে আটকে নিল। সেটের ভেতর একটা চাপা শ্বাস উঠে যায়। কেউ শব্দ করে না, কিন্তু সবাই দেখছে। ক্যামেরাগুলো ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছে। Now she will not go anywhere with me. স্যার, লিভ মাই হ্যান্ড। আর যে মাত্র 2 কদম এগিয়েছে সারাদের কণ্ঠস্বর কানে আসতে সে পেছনে ফিরে তাকালো। সামনের দৃশ্যটা তার চোখে পড়তে তার মস্তিষ্কের ভেতরে যেন দপ করে কিছু একটা ফেটে যায়। যুক্তি, নিয়ন্ত্রণ, ভদ্রতা সবাই একসাথে উড়িয়ে যায়। তার চোখে অন্ধকার নামে বুকের ভেতর প্রতিহিংসার আগুন হু হু করে জ্বলে ওঠে। সে এক কদমে ফিরে আসে। 1 ন্যানো সেকেন্ডও দেরি না করে সানার অন্য হাত ধরে সারহাদের দিকে ভস্র কণ্ঠে গর্জে ওঠে। You fucking idiot! Take your hands off her right now. সারাদের স্বর থেকে কোনো বাক্য নিঃসৃত হওয়ার পূর্বে পরিস্থিতি খারাপ বুঝে পেছন থেকে এসপি এগিয়ে আসে। সারাদের হাত ছোটাতে ছোটাতে আমরায়। ব্রো, হোয়াট আর ইউ ডুইং? কেন শুধু শুধু আমার ভাবিকে বিধবা বানাতে উঠে পড়ে লেগেছো? আমার ভাবি লাগবে, ছাড় ওর হাত। পাশে থাকা এজাজ জানে সারাতকে কিভাবে ঠান্ডা করতে হয়, তাই সারাদের কানের কাছে কিছু একটা বলতে সারাত সানার হাত ছেড়ে দিল। আর যে আর এক মুহূর্ত দেরি না করে সে সানার হাত ধরে টেনে নেয়। সেট, মানুষ, ক্যামেরা সব পেছনে ফেলে তারা হাঁটতে থাকে আর্যের স্টার কাস্ট ভ্যানের দিকে। আর্যে যাওয়ার সময় অদূরে দাঁড়িয়ে থাকা রিয়ানাও আয়ানকে ইশারা করলো সব হ্যান্ডেল করতে। রিয়ানা একটু আগে জেবি থেকে আয়নের সাথে এসেছে। সারা যখন সানার হাত ধরেছিল তখনই তার বুকের ভেতর একটা কিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তারপরও এই শ্যাম পুরুষ থেকে যেন নিজের মুখ কাটাতে পারছে না। ধীর কদমে এগিয়ে গেল সেদিকে। এদিকে সারহাদের রাগে সারা শরীর কাঁপছে। সে জানে এখানে থাকলে নিশ্চিত কোনো না কোনো উঁচু পাচা করে ফেলবে। তাই 2 হাত মুষ্টিবদ্ধ করে চলে গেল সে নিজের গাড়ির দিকে। একবার পাশে দাঁড়িয়ে থাকা রিয়ানার দিকে চোখ তুলেও তাকালো না। স্টেজের এক পাশে এখনো কিংকর্তব্য বিমুঠ হয়ে ঈশানী দাঁড়িয়ে। অজান্তে তার চোখের কোণ ভিজে উঠল। বাদ মানল না। অশ্র জল ঠিকই গাল বেয়ে গড়িয়ে পড়ল। ছোচকাল নিজের কান্না সংবরণ করে নিল। রওনাক দূর থেকে বুঝে এগিয়ে এসে তার কাঁধে হাত রাখে। ঈশানী, আর ইউ অলরাইট? অশ্রু সজল নয়নে তার দিকে দৃষ্টিপাত করে দৌড়ে নিজের ভ্যানের দিকে চলে যায়। পেছন পেছন রওনাকও যায়। এদিকে রিয়ানা, আয়ান, জ্যাক ও এসপি মিলে পরিস্থিতি সামলে নেয়। অবশ্য সেটে বেশি লোকজন ছিল না, শুধু শ্যুটের সাথে জড়িত তারাই ছিল। ভ্যানের ভেতরে কখন থেকে ঈশানী ফুপি ফুপি কেঁদে চলেছে। তার মেকআপ ঘেটে একাকার, তবুও কান্নারা যেন বাদ বাঁধতে চাইছে না। চোখ মুখের হালতও খারাপ হয়ে গিয়েছে। মুখের ফর্সা আদৌ লাল হয়ে উঠেছে। রওনাক এগিয়ে এসে তার পাশে বসল। ঈশানীকে এভাবে কাঁদতে দেখে তার বুকের ভেতরটা হঠাৎই মোচড় দিয়ে উঠল। তারপরও তার কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিল। ঈশানী তার দিকে এক পলক চোখ তুলে তাকে জড়িয়ে ধরে জোরে জোরে কেঁদে দিল। রওনাক শান্ত স্বরে তাকে বোঝায়, ঈশানী, তারা হাজব্যান্ড ওয়াইফ, এসব কিছু তাদের মধ্যে নর্মাল জিনিস। তুমি কেন ওদের জিনিসটা বুঝতে চাইছো না? কেন নিজেকে এগুলোর ভিতর টানছো? আমরা তো শুধু মাস্টারের কথাই চলছিলাম, তাই না? ঈশানী টলমল চোখে একবার তাকে অবলোকন করলো। কিন্তু
আরজেকে অনেক আগে থেকেই পছন্দ করি। যখন থেকে ওকে আমি আমার ঈশান ভাইয়ার সাথে প্রথম দেখেছি তখন থেকেই। অথচ এই 7 বছরে সে একবারও আমার দিকে তাকায়নি। কেন রৌনক? কি কমতি ছিল আমার? কেন একটা ডাইনির জন্য আরজে এতটা উতলা হচ্ছে? এশান স্টপ ইট। তুমি ছোট বাচ্চা না। আর আর ইটস জাস্ট এ কিস, নট মোর দেন। ওটা একটা কিস হলে আমি মেনে নিতাম রৌনক, কিন্তু আমি আরজের চোখে ওই ডাইনির জন্য সত্যিকারের ভালোবাসা দেখেছি। ও কোনোদিনও কারোর সামনে এতটা জোরে কথা বলেনি। যখন ডিরেক্টর সানার হাত ধরেছিল তখন ওর চোখে মুখের হিংস্রতাটা তুমি দেখোনি। ওকে একটা পাগলের মতো লাগছিল তখন। রৌনক, বলো না আরজে আমার হবে না? আরজে আমার হবে, তাই না? ওকে আমার লাগবেই। রওনক কি বলবে সে নিজেও বুঝতে পারছে না। সে কিছু না বলে ঈশানীকে নিজের বুকের সাথে চেপে ধরল। ঈশানী ওভাবে কেঁদে কুটে তার শার্ট ভিজিয়ে ফেল। একবার যদি ঈশানী চোখ তুলে তাকাতো তাহলেই হয়তো দেখতে পেত সামনে মানবের চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়েছে। তারও বুকের ভেতরটা জ্বলছে, যার খবর কেউ রাখে না। সারাতের গাড়ি দরজা বন্ধ হতেই সে আর নিজেকে ধরে রাখতে পারে না। এক খুশি ড্যাশবোর্ডে আরেকটা, স্টিয়ারিংয়ে তার পরপর এভাবে কয়েকটা বসালো চারিদিকে। তার নিঃশ্বাস দ্রুত, এলোমেলো, চোখে রক্ত জমে আছে। সে চিৎকার করতে চায় কিন্তু করে না, কারণ চিৎকার দুর্বলদের কাজ। সে দুর্বল নয়। সে 12 বছর আগেই নিজের থেকে আলাদা করে দিয়েছে দুর্বলতা। গাড়ির ভেতর অন্ধকার, বাইরে শহরের আলো, তার ভেতরে, তার মাথার ভেতরে ঝড় চলছে। আর যে সেই হাসি, সেই গর্জন, সেই টান, সব একসাথে তার মাথায় ভেতর খুঁজছে। 2 হাতে মাথা চুল খামচে ধরেছে। অতীতের কিছু অপ্রীতিকর দৃশ্য চোখের সামনে ভাসছে। কানে বাজছে একটা আওয়াজ, সারহাদ, গেট আপ মাই বয়। তারপর নীরবতা ভেঙে পেছন থেকে আসা হাই হিলের ঠকঠক ঠকঠক শব্দ, সাথে সেই ছুরিধার কঞ্চ। আজ বুঝিয়ে দিলি চৌধুরী নামটা শুধু মুখে, রক্তে শুধু কাপুরুষতা। সারহাদ, ইউ ওয়ান বর্ন আ কাওয়ার্ড। আর মনে করতে চাইছে না সে। তার হাত কাঁপতে থাকে, সেই কাঁপা কাঁপা হাতে গ্লাভস বক্স খুলে ভেতর থেকে ড্রাগস বের করে। একটা গভীর শ্বাস, তারপর আরেকটা। ধীরে ধীরে তার শরীর ঝিলে পড়ে। রাগটা মরে না, কেবল ঘুমিয়ে পড়ে। প্রতিশোধও না, ওটা অপেক্ষা করতে শেখে। ধীরে ধীরে তার মস্তিষ্ক শান্ত হয়ে আসে। এবার কানে বাজছে একটা মেলি বাচ্চার মিষ্টি স্বর। আমার বাবা সবসময় আমাকে বলে যে আগে মারবে সে আর কাঁদে না, কাঁদলে সবাই মজা পায়। তোমার উচিত ছিল ওদের 2-3টা লাগানোর। আমি হলে ওই ছেলেগুলোর কানের নিচে এমন বাজনা বাজাতাম। গাড়ির কাছে তার নিজের প্রতিচ্ছবি দেখা যায়। চোখ লাল, মুখে অদ্ভুত শান্তি, ঠোঁটের কোণে ক্ষীণ হাসি, কণ্ঠ থেকে ফিসফিস করে একটা নামই বের হয়, মেরি সনম। তারপর আবারও মনে আসে সেটের সেই দৃশ্য। মুহূর্তে হাত মুষ্টিবদ্ধ করে আওড়ালো। এই গল্পটা এখানেই শেষ না আরজে? তার ডান হাত ধীরে ধীরে মুঠো হয়ে আসে। আঙুলের শিরাগুলো ফুলে উঠে চামড়ার নিচে সাপের মতো নড়াচড়া করে। নখগুলো তালুতে গেঁথে যায়। ব্যথা আছে, কিন্তু এই ব্যথা সে চায়, কারণ এই ব্যথাই তাকে নিয়ন্ত্রণে রাখে। স্টার কাস্ট ভ্যানের দরজাটা বন্ধ হতেই বাইরের দুনিয়া কেটে যায় শব্দ, আলো, মানুষের ভিড়, সব একসাথে নিস্তব্ধ হয়ে পড়ে। আর যে এক মুহূর্ত কথা বলে না। সে সানার হাতটা ধরে, যে হাতটা সারহাদ ধরেছিল। সানা কিছু বলার আগে সে সামনে রাখা ছোট্ট স্নিকটার জেব খুলে দেয়। পানি ঝরতে শুরু করে। আর যে সেই হাতটা পানির নিচে ধরে রাখে। 1 মিনিট, 2 মিনিট পানির শব্দটা ক্রমশ ভারী হয়ে ওঠে। আর যে হ্যান্ড ওয়াশ লাগিয়ে আঙুল দিয়ে সানার কবজি আর তালু ঘষে থাকে, যেন সে হাতটা নয়, নিজের মাথার ভেতর কোনো দৃশ্য ধুয়ে ফেলতে চাইছে। রানভীর, স্টপ ইট। কিন্তু সামনের মানবের সেদিকে কোনো খেয়াল নেই। তার চোখে তাকালে বোঝা যায় সে এখানে নেই। সে এখনো সেটে দাঁড়িয়ে আছে, যেখানে সারহাদের হাতটা সানার কবজিতে গেঁথে থাকতে দেখেছে। সেই দৃশ্যটা তার মাথায় লুপে চলেছে। প্রতিবার সেই স্পর্শ তাকে ভিতর থেকে কামড়ে দিচ্ছে। ঘষতে ঘষতে সানার শ্যামবর্ণ হাত লাল হয়ে উঠেছে। এবার সানার প্রচন্ড রাগ হলো। রানভীর, আর ইউ ক্রেজি? সানার বাক্য শ্রবণ হতেই আর যে চিৎকার করে উঠল, Yeah, I'm fucking crazy. You make me crazy. তোমার ভাগ্য যদি 1 সেকেন্ডের জন্য ভালো থাকে,
তুমি কখনোই বুঝবে না আমার পথ কতটা রক্তমাখা। কিন্তু এটা কোনোদিনও ভুলে যেও না ওয়াইফি, এই পৃথিবীতে আমার জন্য তুমিই একমাত্র। এই বলে সে আবারও সানার হাত ধরে। সানা বহু কষ্টে আর্যের থেকে নিজের হাত ছুটিয়ে আর্যকে দিল এক থাপ্পড়। মুহূর্তে আর্যের ভ্রম থেকে ছুটে বেরিয়ে আসে। সে এতক্ষণ কি করেছে তার বোধগম্য হতে রমণী বাম হাতের দিকে হাত বাড়ালো। তড়িৎ গতিতে সানা নিজের হাত সরিয়ে নিয়ে আর্যের দিকে কড়া চাহনি নিক্ষেপ করে। রমণী দৃষ্টির তোয়াক্কা না করে আর্যে টান দিয়ে তাকে জড়িয়ে ধরে। তার সেই হাতে অজস্র চুমি খেলো। আই এম সো সরি ওয়াইফি, সরি জান। সানা আর্যের এই রূপ দেখে অবাক, চোখে মুখে বিস্ময়। তানভীর, হোয়াটস রং উইথ ইউ? কিন্তু সামনে মানবের তার কথায় কোনো খেয়াল নেই। সে একাধারে বলি চলেছে। খুব বেশি ব্যথা করছে তাই না? রমণী আর সহ্যই করতে পারল না। দুই হাতে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল সামনে বলিষ্ঠ মানবকে। কিছু না বলে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হতে আর যে এক টানে তাকে ধরে, তাকে নিজের উরুর উপর বসে পড়লো রিক্লাইনার চেয়ারে। সানা দন্ত পাটি পিছে নিজেকে ছাড়ানোর জন্য বহু কসরতই করলো, কিন্তু এত লাভের লাভ কিছুই হলো না। আর যে ধীরে ধীরে নিজের খসখসে হাতখানা রমণীর অধরে রেখে স্লাইড করতে করতে বলে, তুমি এতটা অবাধ্য কেন? তোমার অবাধ্যগুলোই আমাকে আরো বেশি বাধ্য করে এমন করতে। কেন তুমি কিছু বলনি ওই সময়? কারণ আমি কোনো সিন ক্রিয়েট করতে চাইনি। ওকে, নাও লেট মি কাম ডাউন। রমণী মুখ খুলে কিছু বলার আগে আর যে নিজের তর্জনী তার অধরে চেপে ধরে সতর্ক করে দিল, শাট আপ। এই মুহূর্তে তুমি কিছুই বলবে না, শুধু আমাকে আদর করতে দেবে, না হয় আমি তোমাকে এখান থেকে বেরোতে দেব না। রমণী কটপট দৃষ্টি নিক্ষেপ করে চুপচাপ বসে থাকলো। আর্যের ভ্যান পাসওয়ার্ড প্রটেক্টেড, সেখানে সে চাইলেও এখান থেকে বেরোতে পারবে না। আর্যে নিজের মুখ ডুবিয়ে দিল রমণীর কিপায়। ছোট ছোট চুমুতে ভরিয়ে তুলল রমণীর কণ্ঠদেশ। এসপি কখন থেকে দূরে দাঁড়িয়ে লক্ষ্য করছে আয়ান এক দৃষ্টিতে সামনে তাকে তার দৃষ্টি অনুসরণ করছে। নজরে আসে রিয়ানা। মুহূর্তে তার মধ্যে দুষ্ট বুদ্ধি খেলে গেল, এগিয়ে গেল সেদিকে। ভালো লাগে। আয়ান তো তার কল্পনা বাসিনীকে আটকে চারিদিকে সম্পর্কে বিক্ষোভ হচ্ছে। ওই অবস্থাতেই বলে, হ্যাঁ খুব বেশি। হ্যাঁ তোর মনের সানডে মানডে ওখানে ওপেন হয়ে গিয়েছে, হ্যাঁ কিন্তু ম্যাডামের সানডে মানডে এখনো ওপেন হয়নি, তাই না? হ্যাঁ। এইবার এসপি ভীষণ বিরক্ত। আয়ানকে ছাচিয়ে বলে, এই সানডে মানডের বাচ্চা, কখন থেকে কি হা হা করে যাচ্ছিস ছাগলের 3 নম্বর বাচ্চার মতো। মূর্তি আয়নে মতিভ্রম থেকে ছিটকে বাইরে আসে। পাশে এসপিকে দেখে ভূত দেখার মতো চমকে গেল। এই ইসরে পাকা ছেলে, তুমি এখানে? শোন সানডে মানডে, এখন যদি আমি জাউরাকে বলি তুই ওর বোনের উপর ড্যাশ ড্যাশ নজর দিয়েছিস, তাহলে তোর কি হবে? বাক্যখানা শ্রবণ হতেই আয়নের চোখ বড় বড় হয়ে যায়, চোখে মুখে ভয়। মানে আমি তো ম্যাডামের দিকে নজর রাখছিলাম যাতে কেউ নজর না দেয়। আচ্ছা, তো শিয়াল বসে মুরগি পাহারা দিচ্ছে? আয়ান দাঁতে দাঁত চেপে কথাখানা হজম করে নিল। এসপি হঠাৎ জোরে জোরে তার কাঁধে হাত রাখলো। শোন সানডে মানডে, তুই চাইলে আমি তোকে মেয়ে পাঠানোর টিপস দিতে পারি। তুই তো জানিস এ বিষয়ে আমি ডিগ্রি অর্জন করে ফেলেছি। আয়ান মনে মনে ভাবলো এই হাঁটুর বয়সী ছেলের থেকে হেল্প নেবে কিনা, কিন্তু তার মেল ইগো না করলো। আমি হেল্প নিচ্ছি না, আমি পরামর্শ নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, শোন, ফার্স্ট বাংলা সিনেমা দিয়ে শুরু করি। আয়ান অতি মনোযোগের সহিত শুনছে যে কোনো যেন গুরুত্বপূর্ণ কিছু। শোন, ওইখানে তুই কলার খোসা রেখে দিবি, আর তোর ম্যাডাম ওর উপরে কাত হয়ে পড়বে, আর তুই চিত হয়ে ধরে ফেলবি। ব্যাস, ইমপ্রেসড, আর তোর সানডে মানডে ওপেন্ড। ওনার চোখ কান খোলা, এসব কোনো কিছু দেখলে তুলে ফেলে দিবে। আচ্ছা, তো সেকেন্ড আইডিয়া, যেভাবে আমি হাজারো মেয়ে পটিয়েছি, জাস্ট 3টা লাইন, যেগুলো শুনলে মেয়েরা লাফিয়ে আকাশে ওড়ে। তুই ওনাকে ফুলের বুকে দিয়ে বলবি, আমি মানে আই, তুমি মানে ইউ, আর দুজনে মিলে আই লাভ ইউ। কিন্তু ম্যাডামের ফুল পছন্দ না। আচ্ছা, তো ফুল কেটে চকলেট লাগা। ম্যাডামের চকলেটও পছন্দ না। হ্যাঁ, তো চকলেট কেটে ডেট লাগা। ম্যাডামের রেস্টুরেন্টের খাবারও পছন্দ না। তো ডেট কাটা, সেখানে ট্রাভেলিং লাগা। ম্যাডামের ঘোরাঘুরিও পছন্দ না। আচ্ছা, ট্রাভেলিং কেটে সেখানে মিষ্টি মিষ্টি কথা সেট কর। আয়ান
আয়ন গালে হাঁস রেখে ঠেস দিয়ে বসে শুধল। ম্যাডামের কথা বলাও পছন্দ না। এসপি এবার চরম লেভেলে বিরক্ত। আব্বে ইয়ার পছন্দ কি তাহলে সেটা বল। চুপ থাকা। তুই ওনার সামনে কোনো কথাই বলিস না। না। বাহ বাহ, তোর অবস্থা দেখে আজ আমার কলিজা ফেটে হাসি আসছে, মনে কষ্ট বেরোচ্ছে। আয় বুকে আয়। তুই যে ভবিষ্যতে বাংলাদেশের সালমান খান তা আমি বুঝে ফেলেছি। তোর কষ্টে ব্লু ফেরি লায়লা তার প্রিন্স মামুনকে ছেড়েছে আমি জানি। এসপি তাচ্ছিল ভরা কণ্ঠ শ্রবণ হতেই আয়ান তার দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে চলে গেল। এইদিকে এসপি মনে মনে হেসে কুটি কুটি। যাক, আমার থেকেও মাইনাস পয়েন্ট আছে কেউ। আমি মামার ভয়ে বলতে পারি না, এ যাওয়ার ভয়ে বলতে পারে না। বাট আমি মেয়ে পটিয়ে নিয়েছি, কিন্তু এ পটায়নি। ইয়াস। কিয়ৎকাল পর আর্যের ভ্যানের দরজায় টোকা পড়ে। আর্যের সানার অদর থেকে মুখ উঠে বিরক্ত সূচক দৃষ্টিতে তাকালো দরজার দিকে। পাত্তা না দিয়ে আবারও সানার দিকে ফিরতে রিয়ানার আওয়াজ আসে। ভাই। রিয়ানার কণ্ঠস্বর শুনতেই সানা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। উঠে চলে গেল আয়নার সামনে। আর্যে একটা দীর্ঘশ্বাস ছেড়ে দরজা খোলে। রিয়ানা ভেতরে এসে এক পলক সানার দিকে দৃষ্টি নিক্ষেপ করে পর মুহূর্তে আর্যের দিকে তাকালো। ভাই, শুটিং আবার স্টার্ট হয়েছে, আপনাকে যেতে হবে এখনই। এই পার্ট না, আগের পার্ট। আমার আজ আর শ্যুট করার মুড নেই। কিন্তু ভাই, বাংলাদেশের শুটিংগুলো 3-4 দিনে শেষ করতে হবে। আর্যে নিজের জায়গায় গো ধরে বসে আছে। আজ সে শুটিং করবে না মানে করবেই না। আর সে একবার বলেছে মানে আর কেউ তার ডিসিশন চেঞ্জ করতে পারবে না। রিয়ানা সানার দিকে তাকালো। যদিও সানা ভাই বোনের মধ্যে কথা বলতে চায়নি, তারপরও রিয়ানার দিকে তাকিয়ে বলে উঠছে, রিয়ানা তুমি যাও, আমি 5 মিনিটের মধ্যে আসছি। আর্য তড়িৎ গতিতে তার দিকে তাকালো। ওয়াইফি বলেছি আমি যাব না। সানা তার কথা পাত্তাই দিল না। রিয়ানার দিকে আবার তাকাতে রিয়ানা আচ্ছা বলে চলে যায়। আপনি যাবেন, আপনার ঘাড় যাবে। আমি না গেলে তুমি কি করতে পারবে? এদিকে এসো, আমার আদর এখনো শেষ হয়নি। কিছু না, জাস্ট আমি রাতে ঘুমানোর আগে দরজা নাট খিলি ভালো করে লাগিয়ে ঘুমাবো। এই বলে সে আবারও আয়নার সামনে নিজে চুল ঠিক করতে করতে লাগলো। পেছনে আর্যে হতবাক নয়নে তাকে অবলোকন করছে। এটা কি তারই বউ যে তাকে ব্ল্যাকমেল করছে? একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে রাজি হয়ে গেল। যাওয়ার আগে ভালোভাবে রমণীকে সতর্ক করে গেল যাতে সে সারহাত ও এসপির আশেপাশেও না থাকে, আর জ্যাক তার সাথে থাকবে। সানা কথা না পারে সেও চলে গেল ড্রেসিং রুমে। আজ শুটিংয়ের প্রথম দিন হিসেবে সবাই একসাথে লাঞ্চ করতে এসেছে পুরান ঢাকার বিখ্যাত রেস্টুরেন্ট সুলতান ডাইনে। গোল রাউন্ডের টেবিলে চারিদিকে সবাই বসে আছে। সানা রত্নার সাথে বসেছে। ঈশানী এসে তার পাশের সিটে বসে পড়ে। সারহাত আর যে রিয়ানা এখনো আসেনি। সানার পাশে বসা ঈশানী নিজের ফোনখানা নিয়ে ভীষণ বিরক্ত, কেননা একটু পরপরই কোন মহিলা তাকে কল দিয়ে বিরক্ত করছে। তার বসার মধ্যেও 3-4 বার কল এসেছে। এই পর্যন্ত সে 4-5টা নাম্বারে ব্লক মেরেছে। তারপরও নতুন নতুন নাম্বার থেকে কল আসছে। সে প্রতিবারই কল কেটে দিচ্ছে। এটা দেখে পাশে বসে সানা ছোট চিপে মিটিমিটি করে হাসছে, কারণ সে কাল ওই মহিলাকে আর্জের নাম্বার না দিয়ে ঈশানীর পার্সোনাল নাম্বার দিয়ে দিয়েছিল। ঈশানী তার হাসি দেখে তার গা জ্বলে উঠলো। এমনিতেই সে সানার হিসেব পরে নিবে। একটু পর আর্যে ও রিয়ানা আসে। আর্যে প্রথমেই সানাকে দেখলো যে এই মুহূর্তে মেনু কার্ডে খুব মনোযোগ সহকারে দেখছে, যেন কোনো গুরুত্বপূর্ণ কিছু। সে গিয়ে সানার সামনের দিকে চেয়ারে বসে পড়লো। সারাত একটু পরে আসে আর্যের এজাজের সাথে। সে এসে প্রথমে সানার পাশে বসে রত্নাকে ইশারা করতে রত্না সরে গেল। সারাত আর্যের দিকে বাঁকা হেসে সানার পাশের সিটে বসে পড়লো, পায়ের উপর পা তুলে। রমণী সেদিকে খেয়াল নেই কোনো। সে এক মনে মেনু কার্ড দেখতেই ব্যস্ত। এদিকে আর্যে সারহাতকে সানার পাশে বসতে দেখে সে দাঁড়িয়ে পড়ে হাত মুষ্টিবদ্ধ করে জ্যাক আর আয়ান তাকে দুই দিক থেকে টেনে ধরে। বস প্লিজ। এসপি মাত্র রেস্টুরেন্টে কদম রেখেছে, কিন্তু সামনের মানবকে দেখেই তার চোখ ছড়াভরা মুখ থেকে ফিসফিস করে বেরোলো। তরিকুল আহমেদ। সামনে ভদ্রলোক হোটেলের ম্যানেজার। তাকে দেখে এগিয়ে আসে হাসি মুখে, তার দিকে মুসাফার জন্য হাত বাড়ালো। হে ইয়াং ম্যান, 2 বছর পর হোয়াটসঅ্যাপ। জি আঙ্কেল, ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার ওয়াইফ সে আসেনি তোমার সাথে? ওয়াইফ কথাটা শুনতেই এসপির মুখটা এইটুকুনি হয়ে গেল।
ওয়াইফ? হ্যাঁ, মানে না। আচ্ছা, এসব ছাড়েন। আপনার মেয়ের বিয়ে হয়েছে? হ্যাঁ, ও কিন্তু তোমাকে মন থেকে ভালোবেসেছিল। এসপি মনে মনে বলে, ভালোবাসা না চাই, শালি 1 নম্বর ধান্দাবাজ শালি ছিল, কিন্তু মুখে ফুটে অন্য কথা। ও আচ্ছা, কিন্তু আপনি তো জানেন আমার ওয়াইফ কিরকম। আমি জানি বাবা। আচ্ছা, এসব পুরনো কথা থাক। আমি ওদিক থেকে আসছি। আসলে রেস্টুরেন্টে শুটিংয়ের একটা টিম এসেছে, তাই আমাকে ওদিকে যেতে হবে। আমি আবার আজার ফ্রেন্ড, তার সাথে দেখা করব। ইয়া শিওর, প্লিজ। এসপি মনে মনে বলে, যাক বেঁচেছে, কিন্তু আবার কিছু একটা মনে পড়তেই বলে, শুটিং টিম মানে সানা ওখানে, সাথে ওই জাউরা, চোখ বড় বড় হয়ে গেল তার। আবে ইয়ার, বেঁচেছি না ফেসেছি? দৌড়ে চলে গেল তারিকুল আহমেদকে আটকাতে, গিয়ে দাঁড়ালো ওনার সামনে। ভদ্রলোক চোখ তুলে তাকালেন। আঙ্কেল, আঙ্কেল, আপনার মেয়ের বাচ্চা হয়েছে। না, কেন? আরে কি বলছেন? 2 বছরে এখনো বাচ্চা হয়নি? আমি তো 2 বছরে দুটো নিয়ে নিয়েছি। কি একটু বয়সে দুটো কিভাবে নিলে বাবা? আমি তো 50 বছরে এটা নিলাম। আরে আপনি বয়সে কেন যাচ্ছেন? আপনি বাচ্চার দিকে যান না। আপনি এখানে বসুন, আমি আপনাকে বলি তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার সুবিধা কি। আচ্ছা বাবা, আমি পরে শুনবো। আমি একটু ওই দিক থেকে আসি। না না, আপনাকে আগে শুনতে হবে, এটা বেশি গুরুত্বপূর্ণ। তাড়াতাড়ি বাচ্চা নিলে বাচ্চারা তাড়াতাড়ি বড় হবে। তাড়াতাড়ি বাচ্চা বড় হলে তারা তাড়াতাড়ি পড়াশোনা করতে পারবে, তাড়াতাড়ি চাকরি করতে পারবে, তারপর তাদেরও তাড়াতাড়ি বিয়ে হবে, তাদের বাচ্চাও তাড়াতাড়ি। এসপি এক নাগারে বলেই চলেছে, ভদ্রলোক বিরক্ত হয়ে তাকে আটকে দিলেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বাবা, আমি ওকে বুঝাবো। তুমি ছাড়ো, আমি একটু ওই দিক থেকে আসি। আরে না না, আপনি বুঝতে পারছেন না। এত লং একটা জিনিস আপনি এত অল্প সময় কিভাবে বুঝবেন? বসুন। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি একটু পরে শুনছি। তোমার সাথে আমি আবার এসে দেখা করব। আরে না, একটু পরে না, এখনই বিষয়টা ক্লিয়ার করতে হবে, আপনি শুনুন। এসপি ওনাকে যেতেই দিচ্ছে না ওইদিকে। তাদের কথোপকথনের মাঝে এজাজ আসে, যাকে সারহাত পাঠিয়েছে ম্যানেজার আসছে না কেন দেখতে। এজাজ এসে তারিকুল আহমেদকে সাথে নিয়ে যায়। এজাজ এসপির দিকে তাকিয়ে তাকেও বলে যেতে। এসপি মনে মনে ইন্নালিল্লাহ করতে করতে বলে। রুমের সামনে গিয়ে তারিকুল আহমেদের প্রথমে নজর পড়ে সানার উপর। সে পাশে থাকা এসপির দিকে তাকিয়ে বলে, তুমি যে বললে তোমার ওয়াইফ আসেনি, ওই তো তোমার ওয়াইফ। এই বলে তিনি সানার দিকে এগিয়ে গেলেন। এদিকে এসপি কাঁদো কাঁদো চোখে সানার দিকে তাকায়। হে উপরওয়ালা, এই যাওরা তো বন্দুক বলেছি দেখে বন্দুক নিয়ে আমার পেছনে ঘুরছে। এখন যদি জানতে পারে এর বউকে আমি নিজের বউ বলেছি, তাহলে তো আমার পেছনে নিউক্লিয়ার বোমা দিয়ে বোড়াবে। উপরওয়ালা, এবারের মতো বাঁচিয়ে দাও। এরপর থেকে নিজের বউকে আবার বউ বলে পরিচয় দেব না। 2 বছর আগের কথা। এসপির একবার তৃষ্ণা নামক একটা মেয়ের সাথে দেখা হয়। ওমা, মেয়েটাকে পটানোর আগেই পটে গেল। অভ্যাসগত ভাবে এখন ব্রেকআপের পালা, কিন্তু সেখানে বাদে ঝামেলা। মেয়ে এসপির প্রতি একদম সিরিয়াস। সে নিজের মা বাবার একমাত্র সন্তান বলে তার বাবাও মত দিয়ে দিল মেয়ের কথায়। ভদ্রলোক এসপির সাথে দেখা করে ডিরেক্ট বিয়ের কথা বলেন। এসপি কি বলবে বুঝাতে না পেরে বলে সে বিবাহিত। তার কথা ভদ্রলোক মানলো, তৃষা মানতে চায়নি। সে নাকি এসপির বউ দেখবে। এখন কথা হলো, এসপি বউ বানাবে, বউ আনবে কোথা থেকে? তখনই মাথায় আসে সানার কথা। সানাকে সব খুলে বলতে সানা সাফ সাফ বলে দিয়েছে সে 500 টাকা ছাড়া অ্যাক্টিং করতে পারবে না। কি আর করার, এসপি দিয়ে দিল। দুজনে মিলে পরদিন রেস্টুরেন্টে দেখা করতে গেল। সেখানে এসপি সানাকে নিজের বউ বলে পরিচয় দিয়েছে। সেই ভদ্রলোকও আর কেউ না যে এই মুহূর্তে সানার দিকে এগিয়ে যাচ্ছে। সানা চোখ তুলে ওনাকে দেখে তার চোখ তো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। যদিও তার ভোলার রোগ আছে, তারপরও ওই দিন তৃষ্ণা রেস্টুরেন্টে যা করেছে সেটা তো সে লাইফেও ভুলবে না। তড়িৎ গতিতে 2 হাতে নিজের মুখ ঢেকে চোখ দিয়ে ইশারা করে এসপিকে সামলাতে। আর যে দূরে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে, তার 2 হাত এখনো 2 দিকে থেকে আয়ান ও জ্যাক বহু কষ্টে ধরে রেখেছে। স্যার, মনে হচ্ছে এগুলো মৌমাছি আপনার মৌচাকে দৌড় লাগিয়েছে।
বাক্যখানা শ্রবণ হতে জ্যাক রক্তচক্ষু নিয়ে তার দিকে তাকালো। এমনিতে আরজেকে বহুত কষ্টে আটকে রেখেছে, তার উপর এই খ্যাপা সারকে আরো বেশি খেপিয়ে তুলছে। আবারও দাঁড়িয়ে গেল আরজে, দুজনে বহু কষ্টে তাকে টেনে টেনে বসালো। এদিকে সানার পাশে বসা সারহাত কানে ব্লুটুথ লাগিয়ে মোবাইলে কাউকে মেসেজ পাঠাচ্ছে। তারিকুল আহমেদ সানার একটু দূরে দাঁড়িয়ে বললেন, মা কেমন আছো? ভালো নেই। সারাত ব্লুটুথ খুলে ফ্রিকুটি করে ওনার দিকে তাকালো। আপনি সিমরানকে কিভাবে চেনেন? হ্যাঁ এই ওনাকে আর বাকিটা বলতে না দিয়ে এসপি দৌড়ে পেছন থেকে ওনার মুখ চেপে ধরে বলল, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা। ওইখানে যে বসে আছে সে আমার বউ না। কেন বাবা, চেহারা তো একই দেখা যাচ্ছে। হ্যাঁ, চেহারা, কলিজা, গুর্দা সব এক, কিন্তু আত্মা আলাদা। এমনটা কিভাবে সম্ভব? আরে আপনি বুঝতে পারছেন না, এর দ্বারা সবকিছু সম্ভব, কারণ এ আমার নর্মাল বউ না। তোমার অ্যালবোরাম বউ? মানে এগুলোর মাঝামাঝি কিছু একটা হবে আর কি। তাদের ফিসফিস করে বলা বাক্য সারহাত বা কারোরই কানে গেল না, তাই সারাত একটু জোরে বলল, এসপি, উনি কি বলতে চাইছে ওনাকে বলতে দে, আপনি জোরে বলুন। এসপি দূরে বসে থাকা আর্যের তীক্ষ্ণ চোখের দিকে তাকে একটা শুকনো ঢোক গিলে করুণ স্বরে বলে, কেন আমার জানের পিছনে পড়ে আছো ব্রো? উনি মুখ খুললে তুমি ডিরেক্ট আমার 40-এ খাবে। কেন? তুমি বুঝবে না ভাই, আমি যে মাইনকার চিপায় ফেসে গেছি। শালা আমার একুলো গেছে ওকুলো গেছে। ওদিকে বসা আর্যে দেখছে আর তার রাগ তরতরিয়ে বাজছে। আয়ান আর জ্যাক তাকে এখনো ছাড়েনি। শালার চারদিকে এত মৌচাক থাকতে সব মৌমাছিগুলোর নজর শুধু আমার একান্ত মৌচাকেই কেন? এসপি নিচু কঞ্চে তরিকুল আহমেদের কানে কানে বলে, আপনি বুঝতে পারছেন না আঙ্কেল, ওর ভুলার রোগ আছে, মাঝে মাঝে তো আমাকেও ভুলে যায়, অন্য কাউকে স্বামী বলে। ভদ্রলোক ভীষণ দুঃখ প্রকাশ করলো এসপির জন্য। ঠিক হয়নি তোমার সাথে, তার থেকে তো ভালো ছিলে তুমি আমার মেয়েকে বিয়ে করতে। ঠিক বলেছেন। এসপি ভদ্রলোকের হাত ধরে টানছে, কিন্তু উনি আবারও সানার দিকে উকি ঝুঁকি দিচ্ছেন। আপনি আবার উকি ঝুঁকি মারছেন কেন? বাবা তোমার ছোট ছোট দুটো বাচ্চা কোথায়? বাবা, বাচ্চারা তো কিন্ডার গার্ডেনে। কিন্ডার গার্ডেনের নাম শুনে ভদ্রলোকের চোখ কপালে। এত ছোট বয়সে কিডনার গার্ডেন্ট? হ্যাঁ, আমি আপনাকে বললাম না, তাড়াতাড়ি বাচ্চা নিলে তাড়াতাড়ি পড়াশোনা স্টার্ট হবে, তাই এটুকু বয়সেই দিয়ে দিয়েছি। দেশের ভবিষ্যৎ বলে কথা। আপনি এদিকে আসুন, তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার সুবিধা আরও আছে বলছি আপনাকে। এসপি ওনাকে টেনে নিয়ে যেতে লাগলো, তখনই সারহাদের কণ্ঠ আসে, তুই ওনাকে কোথায় নিয়ে যাচ্ছিস? ব্রো, বুঝতে পারছো না, ওনার আকার দেওয়া এসেছে, পরিবেশ দূষণ হবে তাই নিয়ে যাচ্ছি। এসপির বলা বাক্য শ্রবণ হতে সবাই নাক মুখ কুচকে নিল। কিন্তু বাবা আমার তো আপনারা আসতেই পারে, সেটা কোনো সমস্যা না, আর যাতে না আসতে পারে তার জন্যই তো নিয়ে যাচ্ছি। না বাবা, আসছে। আর যেটা আসছে সেটা চেপে রাখুন। না না, ওই যে আসছে। হ্যাঁ, আর যেটা দিয়েছেন সেটা ভুলে যান। সবাই তাদের রঙ্গলীলা দেখছে, কিন্তু কেউই কিছু বুঝতে পারছে না এসপি তাকে কেন নিয়ে যাচ্ছে। ভদ্রলোক দরজার সামনে যেতে সানা মুখ থেকে হাত সরিয়ে শান্তির শ্বাস ছাড়ল, আর তার শান্তিকে চুরমার করে ভদ্রলোক ওইখান থেকে সানার দিকে দৃষ্টিপাত করে হাঁক ছুড়ল, বৌমা বাচ্চাদের নিয়ে জামাইয়ের সাথে আমাদের বাড়িতে যেও। উনি তো চলে গেলেন, কিন্তু তার বাক্যখানা যেন বোম ব্লাস্ট করল রুমে। সানার চোখ বড় বড় হয়ে গেল, সবাই ফ্যাল করে তার দিকে তাকিয়ে। বৌমা? সারাদের মুখ থেকে আপনা আপনি বেরোলো, জামাই? বাচ্চা? সানা সবার দিকে চোখ ঘুরিয়ে একটা ক্যাবলা মার্কা হাসি দিয়ে আওড়ায়, ডোন্ট কেয়ার। উনি মাইন্ড অ্যাটাকের পেশেন্ট। কেউ বুঝলো না তার কথার মানে, তাই সবাই একসাথে বলল, মাইন্ড মানে মানে ওনার মাইন্ড ডিলিট হয়ে গেছে। মাইন্ড ডিলিট। এসপি ওখানে ওনাকে সামনে দৌড়ে দরজার সামনে এসে দাঁড়িয়েছে, কোনো মতে বড় বড় শ্বাস ফেলে বলে, মানে মেন্টাল পেশেন্ট, মানসিক রোগী। হ্যাঁ, উনি মেন্টাল পেশেন্ট, তবে মাঝে মাঝে আর কি।
সবাই এসপির দিকে তেসরা চোখে তাকালো। এসপি সানাকে চোখ দিয়ে ইশারা করে কিছু বলতে। এটা নতুন টাইপের রোগ, মার্কেটে নতুন এসছে, লাইক কখনো ভালো তো কখনো খারাপ। এরই মধ্যে খাবার চলে এলো। কেউ বিষয়টা নিয়ে আর ঘাটালো না, কিন্তু যাদের সন্দেহ হওয়ার কথা তাদের হয়ে গিয়েছে। আয়ান আরজের দিকে ঝুঁকে বলে, স্যার ডাল মে কুছ কালা হ্যায়। কিছু না, পুরোটাই কালো। নিশ্চিত এখানে কিছু একটা হয়েছে। সানার এতক্ষণে নজর পড়ে পাশে সারহাতকে দেখে। সে মনে মনে ভাবে, এখানে তো রত্না বসা ছিল, এই লোক কোথা থেকে আসলো? এই বলে সে সামনে তাকাতে নজর আসে আরজে কেমন ঈগলের মতো তার দিকে তাকিয়ে আছে। সানা চোখ ঘুরিয়ে একবার উপরে তাকালো, একবার তার দিকে, এমন 3-4 বার করার পর আরজে তার দিকে থেকে নজর সরালো না। তাই সে একটুখানি ঈশানীর দিকে চেপে গেল। পাশে বসা ঈশানী একে তো নিজের ফোন নিয়ে ভীষণ বিরক্ত, তার উপর সানার এই কাণ্ডকীর্তি দেখে চিবিয়ে বলা, আয়না ডাইনি, আমার কোলে বস। তুই কোলে নিতে পারলে আমি তোর কোলে বসবো। ঈশানী পাত্তা দিল না। এমনিতেই তার এই ডাইনির সাথে কথা বলতে ইচ্ছে করছে না। এদিকে সারহাত মুরগির লেগ পিসটা সানার প্লেটে দিয়ে দিল। এই দৃশ্যটা যেন অদূরে বসে থাকা আরজের মনে আগুন জ্বালিয়ে দিল। স্যার, চৌধুরীদের মৌমাছিগুলো বারবার আপনার মৌচাকের দিকে হাত বাড়াচ্ছে। আরজের হাতের কাঁটা চামচটা এত জোরে শক্ত করে ধরল যেটা এক মুহূর্তে বেঁকিয়ে গেল। সারার আগে সবগুলো হাত কাটবো, তারপর বিপ কাটবো। স্যার প্লিজ কুল ডাউন। আরজে আয়নের দিকে শক্ত কঞ্চে আদেশ ছিল। আয়ান, ইউ হ্যাভ জাস্ট 2 মিনিট। 2 মিনিটে ওই ভাইরাসকে সরাবে, না হয় তোমার 2 মাসের বেতন কাটা। স্যার, এইসবে কেন আমার মতো হতভাগার উপর অত্যাচার করছেন? আরজে বুঝে গেল আয়নের দ্বারা সম্ভব না, তাই পাশে বসা জ্যাককে চোখ দিয়ে ইশারা করতে সে কাউকে মেসেজ পাঠায়। 2 মিনিটের মাথায় সারহাদের ফোনে কল আসে। সে এক্সকিউজ মি বলে ফোন ওঠানোর জন্য বাইরে চলে যায়। সে উঠতেই আরজে নিজের জায়গা ছেড়ে উঠে এসে সানার পাশের সিটে বসে পড়ল। সারহাদের প্লেটটাকে এমনভাবে এক আঙ্গুলে সরালো যেন কোনো ময়লা লেগে আছে। তারপর পাশে বসা রমণীর প্লেটটাও টান দিয়ে লেগ পিসটাও ফেলে দিল। ওইখান থেকে খেতে শুরু করলাম। সানা পাশে তাকে ফিকুচকে আবারও ভাবছে, একটু পরপর এরা চেঞ্জ হয় কিভাবে? এখনই তো সার্চ ছিল, এখানে আবার এই লোক আসলো কোথা থেকে? আমি বেশি ভাবছি নাকি হ্যালুসিনেশন? সে পাত্তা না দিয়ে আরেকটা প্লেট নিয়ে খেতে শুরু করলো। 5 মিনিট পর সারাত ফিরে এসে আরজেকে বসতে দেখে নিজের চোখ শক্ত করে তার দিকে আসার আগেই এজাজ তাকে আটকে দিল। সারহাত আরজের দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে এসপিকে মেসেজ পাঠায় সে যেন সানাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যায়। তারপর সে এজাজের সাথে বেরিয়ে পড়ে। সবার খাবার দাবার শেষে আরজে সানাকে জ্যাকের সাথে পাঠিয়ে দিয়েছে। সে আয়ানকে নিয়ে তরিকুল আহমেদের কাছে গিয়েছে। ওরা দুজনে কি গোল পাকিয়েছে তা জানার জন্য। পার্কিং লটে সানা দাঁড়িয়ে, জ্যাক গাড়ি আনতে গেছে। একটু পর এসপি এসে তার পাশে দাঁড়ায়। কটকটি, আজ কিরকম বাচ্চাটা বেঁচেছি বল? সানা মুখ তুলে তার দিকে তাকালো। আর একটু হলেই দুজনের ওপরে যাওয়ার টিকিট কনফার্ম ছিল। হ্যাঁ, তোর জাউরা আমার দিকে সারাক্ষণ কেমন টেরা টেরা নজরে তাকিয়েছিল, মনে হচ্ছে চোখ দিয়ে ভস্য করে দেবে। 1 সেকেন্ড, আবার রণবীরের কিছু সন্দেহ হয়নি তো? দুজনের ভাবনার মধ্যে পেছন থেকে আসলো আত্মা কাঁপানো গর্জন। 12 ভাতারির বাচ্চা। আর যে চিৎকার, মনে হচ্ছে পার্কিং লটের সব পিলার কেঁপে উঠছে। দুজনে তড়িৎ গতিতে পিছনে থাকায় ফিরে মুহূর্তেই নজর আসে রক্তচক্ষু নিয়ে ভারী ভারী কদম ফেলে আসা আরজে। হাতে বন্দুক লোড করে নিয়েছে, চোখে অগ্নিশিখা। তার তো তারিকুল আহমেদের কথা শুনে মাথায় রক্ত চড়ে গিয়েছে। কত বড় সাহস! এতদিন যা করেছে তা না হয় মানা যায় কোনো রকমে, কিন্তু আজ তো একেবারে সীমায় ছাড়িয়ে গিয়েছে। আর যে এসপির দিকে বন্দুক তাক করতেই এসপি তাড়াতাড়ি থানার পেছনে চলে যায়। কটকটি, বাঁচা তোর জাউরা থেকে। কুত্তার বাচ্চা, ওর কাঁধের থেকে হাত সরা। এসপি তড়িৎ গতিতে সরিয়ে নিল। দেখ জাউরা, বিষয়টা কিন্তু পাস্টের। ফাকিং ইডিয়ট, কোনো পাস্ট প্রেজেন্ট নেই। তুই সামনে আয়। কি করছেন কি? যা হয়েছে ফরগেট হয়ে যান। ফরগেট? আব্বে ভুলে যেতে বলেছে রে। ভুলে যাব? তুই 12 ভাতারির সাহস কিভাবে হলো ওকে নিজের? আর বাকিটা তার কণ্ঠস্বর থেকে বেরিয়ে হলো না। রাগে তার সারা শরীর যেন কাঁপছে। এসপি পেছন থেকে বলল, তুই কিছু বল না ইয়ার।
আজকে তো একে খুব সিরিয়াস মনে হচ্ছে। হ্যাঁ তো রণভীর, ইউ নো ম্যান ইজ মিস্টেক। সানার এমন বাক্য আর্যের কপালে ভাঁজ পড়া। ফ্রু উচ্চে জানতে চাইল। মানে আবে ইয়ার মানে মানুষ মাত্রই ভুল। হ্যাঁ ওই একটা হবে আর কি, বাট ওখানে হিউম্যান হবে না, শুধুই ম্যান হবে। আর্য ও এসপি দুজনে ফ্রু কুঞ্চিত করে জানতে চাইল। কেন? কেনটা সিম্পল, কারণ নারীরা কোনো ভুল করে না, ভুল করে শুধু পুরুষেরা, সেজন্যই ম্যান ইজ মিস্টেক। এসপি ফিক করে হেসে দিল সানার যুক্তি শুনে। বেডি মানুষ। আচ্ছা এখন আমার পেছন থেকে বেরিয়ে আয়, আমি বেটা মানুষ দেখি। আর্য একটা তপ্ত শ্বাস ছাড়ল এদের বুঝাতে গিয়ে। তার মাথা খারাপ হয়ে যাবে। দেখো আইফি, আমি শুধু ওকে একটা গুলি করব, তারপর ছেড়ে দেব। ওকে বলো বেরিয়ে আসতে। শালা, একটার পর আরো লাগবে নাকি? একটা করার পরে তো আমি উপরে চলে যাব, তারপর ছেড়ে কি করবি? আর্য নিজেকে যথেষ্ট সংবরণ করে যাতে দাঁত খিচিয়ে নেয়। ওয়াইফে ওকে বলো বেরিয়ে আসতে, আমি শুধু একটা গুলি করব, না হলে আমার রাগ কমবে না। নানি জীবন কিছু বলেন। ওকে দেখুন, আপনি যদি ওকে গুলি করেন তাহলে কিন্তু আমি আপনার সাথে বাড়ি যাব না। কেন? আরে আপনি ওকে গুলি করার পর ওকে হসপিটালে নিয়ে যাবেন? একেবারেই না, বরং গুলি করার পর শ্মশান ঘাটে ছেড়ে আসবো। সেজন্যই তো আমি ওকে হসপিটালে নিয়ে যাব। আফটার অল মাই ওয়ান অ্যান্ড অনলি বেস্টি বিট গার্ল। আর্য কিয়ৎকাল দুজনকে পর্যবেক্ষণ করলো। তারপর এই নিয়ে আরো কতক্ষণ তর্ক বিতর্ক হলো তিন পার্টির মধ্যে। শেষমেশ আর্য সানার কথায় রাজি হলো। সে এসপিকে শেষবারের মতো মাফ করবে। যদি এরপর আর কিছু হয় তাহলে সে সানার কথাও শুনবে না। আর্য একদম সামনে এসে সানাকে এক টানে কোলে নিয়ে গাড়ির দিকে চলে গেল। পেছনে এসপি বুকে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। সেও দ্রুত নিজের গাড়িতে উঠছে। এদিকে আর্য গাড়িতে বসে সানাকে নিজের কোলে বসিয়ে এসপি গাড়ির দিকে তাকে বাঁকা হেসে বলে, ওয়াইফি সামনে দেখতে পাচ্ছ 12 ভাতের এই গাড়িটা? হ্যাঁ কেন? সানা গাড়ির দিকে তাকিয়ে বলে। এই বলেছে আর্যের দিকে তাকাতেই তার ছোটের কোণে বাঁকা হাসি দেখে তড়িঘড়ি করে বলে, আপনি বলেছেন আপনি ওকে ছেড়ে দিয়েছেন। আর্য রমণীর চুলে নাক ডুবিয়েছে, লম্বা শ্বাস টেনে নেয়। কখন বলেছি আমি? দেখুন আপনি একটু আগে বলেছেন আপনি কথার হেরফের করতে পারেন না। আর্য মুখ উঠিয়ে তার দিকে তাকালো। পেছনে দেখো, জ্যাকের গাড়ি। শুধু একটা অর্ডার আর ওই 12 ভাতারের কাহিনী শেষ। আপনি এমনটা করতে পারেন না। আর্য তার মুখের বেবি হেয়ার গুলোকে কানের পিছনে গুজে পুরুষালী হাসকি স্বরে শুধল। আমি সব করতে পারি, কিন্তু এক শর্তে আমি করব না, যদি তুমি নিজ থেকে আমাকে চুমু খাও। রমণী নাকের পাটাতন ফুলিয়ে অন্যদিকে ঘুরে তাকালো। তার মানে সে এই শর্ত রাজি না। আর্য মেকি কল করার ভান করলো। জ্যাক, ওই 12 ভাতারিকে উড়ি। আর বাকিটা বলতে পারলো না। তার আগে রমণী প্রথমবারের মতো নিচ থেকে তার অধর আঁকড়ে ধরলো। আর যে কান থেকে ফোনটা নামে ঠোঁটের কোণে মুচকে হাসি ফুটিয়ে এক হাত রমণী ঘাড়ের পেছনে রেখে তাকে আরো কাছে টেনে নিল। অথচ তারা দুজনে কেউই খেয়ালই করলো না। আর্যের গাড়ি থেকে একটু দূরে দাঁড়িয়ে একটা কালো মার্সিডিজ থেকে এক জোড়া নীল চোখ তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নিজের ইলেকট্রনিক ভয়েস থেকে নিশ্চিত হলো ঝংধরা বাক্য, এনজয় দ্য টাইমিং জেবি কিং, 60 seconds left. After that, there's only the last.